আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন ডিসেম্বর মাস চলছে আর এই শীতের সিজনে ছাদ বাগানের জন্য খুব পপুলার একটা ভেজিটেবলস হলো বেগুন। এই সময় আপনারা খুব ইজিলি আপনাদের ছাদ বাগানে চাইলে বেগুন গ্রো করতে পারেন অল্প কিছু নিয়ম ফলো করেই, এবং অল্প পরিচর্যার মাধ্যমেই আপনারা খুব ইজিলি বেগুন গাছে বেগুন ধরাতে পারেন। বেগুন নিয়ে ডিটেলসে বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। একটি ভিডিও রয়েছে যেখানে গাছ লাগানো থেকে শুরু করে প্রথম 3 মাস বেগুন গাছে কী ধরনের পরিচর্যা করবেন, কী ধরনের সার দিবেন, পানির ব্যবস্থাপনা কেমন রাখবেন, পোকামাকড়ের আক্রমণ কী ধরনের হয় এবং কোন ধরনের আক্রমণের জন্য কী ধরনের পরিচর্যা করবেন, এই সকল বিষয় আমি ওই ভিডিওতে উল্লেখ করেছি। আজকের ভিডিওর টপিক মূলত হলো বেগুন গাছে যখন ফুল ধরা শুরু হয়ে যাবে, মানে ফলের সিজন চলে আসবে, তখন আপনারা কী ধরনের পরিচর্যা করবেন, কী ধরনের রোগবালাই বা সমস্যা হয় এবং সেগুলোর প্রতিকারের জন্য আপনারা কী করবেন, প্লাস প্রিভিয়াসলি বেগুন গাছ রিলেটেড বিভিন্ন ভিডিওতে আপনাদের যেই কমেন্টস বা কোশ্চেনগুলো রয়েছে, এই অ্যান্সারগুলো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এবং ওই অ্যান্সারগুলো যদি আপনারা দেখেন, আশা করি আপনাদের বেগুন গাছ নিয়ে মনে যে ধরনের কোশ্চেনগুলো থাকে সবগুলোরই অ্যান্সার আপনারা পেয়ে যাবেন। সো চলুন কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4টি ফেব্রিক গ্রোয়িং ব্যাগের মধ্যে আমি বেগুন গাছ লাগিয়েছি। গাছগুলোর বয়স খুব বেশি না, 2 মাস হয়েছে মাত্র, এবং অলরেডি গাছগুলোতে প্রতিটা গাছেই কিন্তু ফুল চলে এসেছে। এবং এই ডিসেম্বর মাসে আপনারা যদি অলরেডি 1.5-2 মাসের কোনো বেগুন চারা থেকে থাকে, তাহলে দেখবেন যে এই ডিসেম্বর মাসে আপনাদের গাছে কিন্তু অলরেডি ফুল আসা শুরু হয়ে গেছে। এখন এই ফুল আসলে আপনাদের করণীয় কী? প্রথমে গাছে যখন ফুল আসবে, সবার প্রথমে আপনাকে লক্ষ্য রাখতে হবে গাছটাকে হেলদি কিভাবে রাখা যায়। গাছে এই সময় বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়, যেমন মাইটস বা মাকড়ের আক্রমণ খুব বেশি হয়। কিভাবে বুঝবেন? পেছন সাইডে দেখবেন গুড়ি গুড়ি লাল লাল ছোট ছোট ধরনের এক ধরনের পোকার আক্রমণ রয়েছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখানে এই যে ছোট্ট একটি লাল রঙের পোকার আক্রমণ রয়েছে। মাইটস দেখতে খুবই ছোট হয়। আপনারা পাতাগুলো উল্টে দেখবেন, পাতাগুলোতে নর্মালি দেখবেন যে উপরে ফ্যাকাশে হয়ে গেছে, ছোপ ছোপ সাদা সাদা দাগ পড়ছে, যেমন এইরকম। এবং এই ধরনের পাতাগুলো যখন আপনারা একটু উল্টাবেন, তখনই কিন্তু দেখতে পাবেন যে অরেঞ্জ কালারের বা রেড কালারের বা হোয়াইট কালারেরও ছোট ছোট মাকড় বা মাইটসের আক্রমণ হচ্ছে। বেগুন গাছে এই মাকড় বা মাইটসের আক্রমণ খুব বেশি পরিমাণে হয়। এর সমাধানে কি করব সেটা আমরা একটু পরে জানছি। পোকামাকড়ের দমনের আগে আমরা একটু দেখে নিই এই সময়ে গাছে আপনারা কী ধরনের সার প্রয়োগ করবেন বা কী ধরনের ফার্টিলাইজার দিবেন। গাছে যখন বেগুনের ফুল আসা শুরু হয়ে যাবে, তখন আমরা একটি জৈব রাসায়নিক মিশ্র সার গাছকে প্রয়োগ করব। আপনারা দেখেছেন যে আমার 4টি গাছ রয়েছে, প্রতিটা গাছের জন্য 250 গ্রাম করে এই মিশ্র জৈব সারটা আমি প্রয়োগ করব। এখানে আমি মোটামুটি 1 কেজির মতো ভার্মি কম্পোস্ট এবং জৈব সার মিশ্রিত একটি মিশ্রণ নিয়েছি। এখানে আধা কেজির মতন রয়েছে ভার্মি কম্পোস্ট, আধা কেজির মতো রয়েছে মিশ্র জৈব সার। প্রথমে আমরা গাছকে অনুখাদ্য যোগান দিব। এই যে মিশ্র জৈব সার, এখানে কিন্তু সব ধরনের উপাদানই আপনার রয়েছে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বোরন, সালফার, কিন্তু সব কিছুই রয়েছে অল্প পরিমাণে। নর্মালি আমি গাছে যদি রাসায়নিক সার প্রয়োগ করতে চাই, শুধু রাসায়নিক সার প্রয়োগ করি না, রাসায়নিক সারের সাথে কিছু পরিমাণের জৈব সার আমি নিয়ে নেই। এতে করে মাটির গুণগত মানও ভালো থাকে এবং গাছ খুব সহজেই যে সারগুলো প্রয়োগ করা হয়েছে এগুলো নিতে পারে। প্রথমেই আমরা অনুখাদ্যের যোগান হিসেবে এখানে রয়েছে সিউইড এক্সট্রাক্ট বা হিউমিক সার, এইটা আমরা মিক্স করে নেব। এখানে 1 কেজি পরিমাণ জৈব সারের জন্য আমি মোটামুটি 25 থেকে 30 গ্রামের মতন এই হিউমিক সার বা সিউইড এক্সট্রাক্টটা প্রয়োগ করব। আপনাদের কাছে যদি পরিমাপ করার যন্ত্র না থাকে, আপনারা চা চামচের 5 থেকে 6 চামচ এই হিউমিক সার বা সিউইড এক্সট্রাক্টটা গাছে প্রয়োগ করে দিবেন। আমি যেহেতু প্রায় 10 বছরের অধিক সময় ধরে ছাদ বাগান করছি, তাই আমার মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে এখানে কি পরিমাণ হিউমিক সার রয়েছে। হিউমিক সার কিন্তু কোনো রাসায়নিক সার না, এটি একটি জৈব সার। তো জৈব সারের মাধ্যমে আমরা অনুখাদ্যের যত উপাদান রয়েছে এগুলো গাছকে দেব। এখানে মোটামুটি 5 থেকে 6 চা চামচই হিউমিক সার হবে, এগুলো আমরা এই জৈব সারের মধ্যে দিয়ে দিচ্ছি। সরিষার খোল আপনারা অনেকেই চেনেন এবং অনেকেই হয়তো বা সরিষার খোল ভিজানো পানি গাছে ব্যবহার করেন। বেগুন গাছের জন্য কিন্তু সরিষার খোল খুবই উপকারী। বিশেষ করে এই সরিষার খোলের মধ্যে মোটামুটি সব ধরনের উপাদানই থাকে, পরিমিত পরিমাণে নাইট্রোজেনও থাকে। সো বেগুন গাছে আপনারা অবশ্যই সরিষার খোল ভেজানো পানি দিতে পারেন। সরিষার খোল ভেজানো পানি কিভাবে তৈরি করতে হয় এটি নিয়ে ডিটেলসে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে। আর বাজারে এই ধরনের সরিষার খোলের পাউডারও কিন্তু কিনতে পাওয়া যায়, এগুলো আপনারা গাছে দিতে পারেন। এখানে মোটামুটি আমি এই 1 কেজি জৈব সারের সাথে 100 গ্রামের মতন এই সরিষার খোলের পাউডারটা দিয়ে দিব।
এখানেও আমি মোটামুটি একটু আন্দাজ করেই দিচ্ছি, সম্ভব হলে আপনারা একটু পরিমাপ করে দিবেন। মোটামুটি এখানে 100 গ্রামের মতোই হবে। তো এই সরিষার খোলের গুঁড়াটা আমি এখানে দিয়ে দিচ্ছি। গাছের শেকড়ে যাতে পোকামাকড় বা ফাঙ্গাসের অ্যাটাক না হয়, এই কারণে আমরা এই জৈব সারের সাথে অল্প পরিমাণে, ধরুন 20 গ্রাম পরিমাণের নিম খোলের পাউডারটা মিক্স করে দিচ্ছি। গাছে যখন ফুল আসা শুরু হয়ে যাবে তখন কিন্তু এই ফুলের মধ্যে পরাগরেণুর পরিমাণ বাড়ানোর জন্য আমাদেরকে বোরন সার ব্যবহার করতে হয়। বোরন সারের আসলে জৈব কোনো উপাদান তেমন নেই, রাসায়নিকভাবেই বোরনটা পাওয়া যায়। সো এখানে মোটামুটি 2 চা চামচের মতন বোরন সার রয়েছে। আমি এই 1 কেজির সারের মিশ্রণের মধ্যে 2 চা চামচের বোরন এখানে দিয়ে দিচ্ছি। এরপর এ সময়ে গাছে প্রচুর পরিমাণে পটাশিয়ামের দরকার পড়ে। ফুলকে যথেষ্ট পরিমাণে হেলদি রাখতে এবং সেখান থেকে ফল তৈরি করতে বা ফলগুলোকে যথেষ্ট পরিমাণে হেলদি রাখতে আমাদেরকে পটাশিয়াম সার ব্যবহার করতে হয়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব, যারা ছাদ বাগান করেন, লাল পটাশ বা এমওপি ফার্টিলাইজারটা ব্যবহার না করার জন্য সাদা পটাশ বা এসওপি ফার্টিলাইজারটা ব্যবহার করার জন্য। এটিও প্রতি কেজি জৈব সারের সাথে আপনারা 4 চা চামচ পরিমাণের এসওপি ফার্টিলাইজারটা এই মিশ্রণের সাথে মিশিয়ে নেবেন। এখানে আমি মোটামুটি 4 চামচের মতন এসওপি ফার্টিলাইজার নিয়েছি, এটা আমি চারিদিকে ছিটিয়ে দিচ্ছি। এরপরে ফাইনালি আমাদেরকে আরেকটি সার দিতে হবে। এখানে আপনারা যে সারটি দেখতে পাচ্ছেন এটি হলো ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। গাছের জন্য খুবই উপকারী, গাছের জন্য ম্যাগনেসিয়াম এবং সালফারের যোগান দেয় এই ইপসাম সল্ট। একটু হালকা গ্রিনিশ বা ইয়েলিশ ভাব থাকে এই সারটায়, চিনির দানার মতন গুঁড়া গুঁড়া হয়, হোয়াইট কালারের। এটিও আপনারা 3 থেকে 4 চা চামচ পরিমাণ এই মিশ্রণের সাথে মিক্স করে নেবেন। এখানে মোটামুটি 4 চা চামচের মতন এই ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেটটা রয়েছে, এটিও আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। মোটামুটি এই সময় আমাদের যেই সারগুলো গাছে প্রয়োগ করা প্রয়োজন সবগুলোই এই মিশ্রণে দেওয়া হয়ে গেছে। এবার এই মিশ্রণটিকে আপনারা 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে করে এর উপাদানগুলো এই পুরো জৈব সারের সাথে খুব ভালোভাবে মিশে যায়। না হলে যেটা হবে যে কোনো অংশে হয়তো বা রাসায়নিক সারের পরিমাণটা বেশি থাকবে, কোনো অংশে হয়তো বা কম থাকবে। গাছে যখন প্রয়োগ করবেন, বেশি অংশটা যখন গাছের মধ্যে পড়বে তখন কিন্তু গাছের ক্ষতি হবে, আর কম অংশগুলো যখন গাছে পড়বে প্রয়োজনীয় খাদ্য উপাদান গাছ এখান থেকে পাবে না। তাই এই মিশ্রণটাকে আপনারা খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেবেন। এবার আমাদের যা করতে হবে, এই পুরো মিশ্রণটা আমরা যে 1 কেজি জৈব সার এবং রাসায়নিক সার মিক্স করে একটি মিশ্রণ তৈরি করলাম, এটি 250 গ্রাম করে আমি আমার 4টা গাছে দিয়ে দিব। আমি যে মিশ্রণটি বলেছি এবং মিশ্রণের মধ্যে যে উপাদানগুলো দিয়েছি এটি মূলত 1 কেজি জৈব সারের জন্য। এই ধরনের মিশ্রণ আপনারা প্রতিটা গাছে, এরকম মিডিয়াম সাইজের একটা পাত্রের গাছে যেখানে একটি গাছই রয়েছে, 250 গ্রাম পরিমাণে দেবেন। আপনাদের যদি 2টি গাছ হয় তাহলে আপনারা আধা কেজির মিশ্রণ তৈরি করবেন এবং যেই উপাদানগুলো আমি দিয়েছি সেগুলোর হাফ পরিমাণে দেবেন এবং 2টি গাছে সমানভাবে দিয়ে দিবেন। যেহেতু আমার এই সারের মধ্যে রাসায়নিক সার রয়েছে, তাই আমি এটি গাছের গোড়া থেকে যতটুকু সম্ভব দূর দিয়ে দিব। এই যে আমি গাছের গোড়া থেকে যতটুকু সম্ভব দূর দিয়ে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটার প্রধান রিজন হলো জৈব সার গাছের গোড়ায় যদি লাগে বা একদম ডিরেক্টলি গাছের মূল শিকড়ের মধ্যে যদি লাগে তাহলে এটি গাছের জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই একটু দূর দিয়ে দিচ্ছি এবং দিয়ে দেওয়ার পরে আমি মাটিগুলোকে হালকা করে একটু নেড়ে দিচ্ছি, যাতে করে সারগুলো যেই মাটিগুলো রয়েছে পাত্রের তার সাথে খুব ভালোভাবে মিশে যায়। এতে করে সারের অপচয় কম হবে এবং আপনারা যখন গাছে পানি দিবেন সারগুলো ধুয়ে যাবে না, প্লাস গাছ খুব ভালোভাবে ইজিলি, খুব দ্রুত এই সারগুলো গ্রহণ করতে পারবে। এভাবে করে আমি মিশ্রণটা গাছে দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি যে সারটা আজকে দিলাম, আমার মাটি কিন্তু অলরেডি ভেজা ছিল। আমি এই সারটা দিয়েছি বিকালবেলা। আজকের বিকালবেলায় আমি এই গাছে এই মুহূর্তে কোনো পানি দেব না, আমি আগামীকাল সকালে গাছে পানি দেব। যদি আপনাদের মাটি শুকনা থাকে তাহলে প্রথমে আপনারা যেটি করতে পারেন, সবচাইতে বেস্ট হয়, গাছের মাটিটাকে একটু ভিজিয়ে নেবেন অল্প পানি দিয়ে, তারপরে সেখানে আপনারা এই সারের মিশ্রণটি দিয়ে দিবেন। তারপর 10 থেকে 12 ঘন্টা পরে আপনারা গাছে আবারও পানি দিবেন। গাছের যে পরিমাণ পানি প্রয়োজন এই পরিমাণ পানি আপনারা গাছে দিয়ে দিবেন। এই মিশ্র জৈব রাসায়নিক সারটা তৈরির ক্ষেত্রে আমি একটা সারের কথা মেনশন করতে ভুলে গেছি, সেটি হলো হাড়ের গুঁড়া। যদি আপনাদের কাছে হাড়ের গুঁড়া থাকে অ্যাভেলেবল, আপনারা এই মিশ্রণের সাথে 100 গ্রাম পরিমাণে হাড়ের গুঁড়া মিশিয়ে দিতে পারেন। এতে করে আপনার গাছের ফসফরাসের চাহিদাটা পূরণ হবে এবং গাছের রুট সিস্টেমটাও অনেক স্ট্রং হবে। গাছের রুট যত স্ট্রং হবে উপরের দিকেও গাছটা ততই ভালো হবে। এই যে মিশ্র জৈব রাসায়নিক সারটা আমি তৈরি করলাম, প্রতি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ পর পর গাছে যে কয়দিন ফলন আসবে আমি এই সারটা প্রয়োগ করতে থাকবো। এবার চলুন
রোগবালাই নির্ণয়ের ক্ষেত্রে বা কী ধরনের সমস্যা হলে আপনারা কী ধরনের কাজ করবেন সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে মাকড়ের কথা বলেছিলাম। মাকড়ের অ্যাটাক যদি হয়, সেটা যদি অল্প পরিমাণে হয়, যেমন এখানে এই গাছের পাতায় বেশ ভালো পরিমাণের মাকড়ের আক্রমণ হয়েছে, কিভাবে বুঝবেন? উপরের দিকে দেখুন, এরকম ছোট ছোট গুড়ি গুড়ি ছোপ ছোপ ধরনের একটা দাগ হবে, এবং পাতাটাকে যখন আপনারা উল্টো করবেন তখন দেখবেন লাল রঙের ছোট ছোট পোকা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে সাদা বা হলদে ধরনেরও হতে পারে, বাট খুবই ক্ষুদ্র, খালি চোখে এদেরকে দেখা যায় না বললেই চলে। এটাই হলো মাকড় বা মাইটস। এই মাকড় বা মাইটসের ক্ষেত্রে আপনারা সাবান গোলানো পানি যদি অল্প পরিমাণে হয়, কী ধরনের সাবান? হ্যান্ড ওয়াশ হতে পারে, লিকুইড ভিম হতে পারে। ডিটারজেন্টটা ব্যবহার না করাই ভালো। হ্যান্ড ওয়াশ বা গুঁড়া সাবান 1 লিটার পানিতে যদি হ্যান্ড ওয়াশ বা লিকুইড ডিটারজেন্ট হয় 1 চা চামচ পরিমাণে মিশাবেন, আর গুঁড়া সাবান হলে মোটামুটি 1.5 চামচের মতন মিশিয়ে সেটা খুব ভালোভাবে গাছে স্প্রে করে দিবেন। প্রথম অবস্থায় অল্প যদি হয়, গাছের উপরেও স্প্রে করবেন, গাছের নিচেও স্প্রে করবেন। 2 থেকে 3 দিন পরই এভাবে আপনি স্প্রে করতে থাকবেন। আরেকটা কাজ করতে পারেন, যদি আপনাদের কাছে হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, কোথায় কিনতে পাবেন? ওষুধের দোকানে খুব ইজিলি কিনতে পাওয়া যায়। সেই হাইড্রোজেন পারঅক্সাইড অবশ্যই ট্রাই করবেন 3% অথবা 6% কেনার জন্য, এর বেশি না কেনার জন্য। হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা প্রতি লিটার পানিতে 10 ml পরিমাণ মিক্স করে গাছের উপরে এবং নিচে স্প্রে করে দিতে পারেন। এটি হলো অল্প পরিমাণে যদি আপনার আক্রমণ হয়। যদি বেশি পরিমাণে আক্রমণ হয় তাহলে আপনারা রিভা বা টাফগোর নামে যেই রাসায়নিক কীটনাশক রয়েছে সেইটি স্প্রে করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুইটি দেখতে কেমন। এখানে একটি রাসায়নিক কীটনাশক রয়েছে যার নাম হলো রিভা। এটি একটি আঠালো জাতীয় কীটনাশক, একটু স্লোলি কাজ করে, বাট এটি গাছে স্প্রে করার পরে গাছের উপরে আঠার মতন একটা লেয়ার তৈরি করে, যে কারণে লং টার্ম আপনারা পোকামাকড় থেকে সেফ থাকতে পারবেন। এটি ইউজ করতে পারলে এই সুবিধা পাবেন। আর যদি অনেক বেশি আক্রমণ হয় এবং আপনার খুব দ্রুত রেজাল্ট দরকার, তাহলে আপনারা টাফগর 40 EC, যেটা নাম হলো ডাইমেথয়েট গ্রুপের একটি কীটনাশক, এটি ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলে, স্প্রে করলে খুব দ্রুত যেরকম কাজ করে, আবার এর কার্যকারিতাও খুব দ্রুত শেষ হয়ে যায়। একবার স্প্রে করার পরে 4 থেকে 5 দিনের মধ্যে এর কার্যকারিতা শেষ হয়ে যায়, বাট খুব ফাস্ট কাজ করে। আপনারা চাইলে এটিও ইউজ করতে পারেন। এরপর আপনারা অনেকেই কোশ্চেন করেন যে কোনো প্রকার হরমোন বা পিজিআর কি গাছে স্প্রে করার প্রয়োজন আছে কি না। আপনারা চাইলে করতে পারেন। হরমোন বা পিজিআরের মূলত যেই কাজ সেটি হলো গাছের গ্রোথকে বৃদ্ধি করা, গাছে যখন ফুল ফল আসবে সেগুলোকে আটকাতে হেল্প করা। যদি এমনিতেই আপনার গাছে ফুল ফল আটকায় যথেষ্ট পরিমাণে, যেহেতু ছাদ বাগান টবের মধ্যে গাছ, ফুল ফল এমনিতেও অল্প আসবে, মাটির মতন এত বেশি তো আর আসবে না, বাট স্টিল যদি আপনি ফিল করেন যে যথেষ্ট পরিমাণ আসছে না, আপনারা চাইলে এইরকম এই লিটোসেন রয়েছে যেটি একটি পিজিআর হরমোন, এটিকে ব্যবহার করতে পারেন, অথবা আপনারা মিরাকোলান যেই পিজিআর রয়েছে সেইটিকেও ব্যবহার করতে পারেন। তবে আমি নর্মালি আমার কোনো গাছেই আমি এই লিটোসিনটা রেখেছি জাস্ট বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু নর্মালি আমি কোনো গাছেই এই পিজিআর হরমোন স্প্রে করি না। বিশেষ করে বড় যে গাছগুলো আম, জাম, লিচু, কাঁঠাল, পেয়ারা, এই ধরনের গাছের ক্ষেত্রে তো আমি ব্যবহার করিই না। কারণ এই ধরনের গাছে ব্যবহার করলে দেখা যায় প্রথম দিকে খুব ভালো একটা ফলন হয়, কিছুদিন পরেই গাছটা এমন খারাপ হওয়া হয় আপনি যতই স্প্রে করুন না কেন কোনো কাজেই আসে না। আর এটি সাধারণত স্প্রে না করাই ভালো। যে কোনো ধরনের কেমিক্যাল আইটেমই গাছের জন্যও ভালো না, আমাদের জন্যও ভালো না। সো আমরা এগুলো গাছে স্প্রে করা থেকে বিরত থাকবো, বা যদি ফিল করি চাইলে স্প্রে করতে পারি। ফাইনালি বেগুন গাছের আরেকটা খুব কমন প্রবলেম, সেটা হলো পাতাগুলো এইরকম দুর্বল হয়ে যাওয়া। এটি মূলত হয় কৃমির প্রবলেমের কারণে। গাছের কোনো ক্ষেত্রে দেখবেন যে গাছ পুরোর উপরের অংশই আপনার শুকিয়ে যাচ্ছে, বা 2-4টা পাতা এরকম শুকিয়ে যাচ্ছে। মূলত এগুলোর এই যে পাতার যেই ইগুলো রয়েছে, ডালগুলো রয়েছে, এগুলোর মধ্যে কৃমি হয়, এবং কৃমিগুলো আস্তে আস্তে এই জায়গায় একটা অবস্ট্রাকল তৈরি করে, গাছ যথেষ্ট পরিমাণে খাবার পানি পায় না, এবং পাতাগুলো আস্তে আস্তে, পাতাগুলো কিন্তু মরবে না, হলুদও হবে না, সব কিছুই ঠিক থাকবে, কিন্তু দেখে যে এরকম মনে হবে যে খুব স্ট্রেসে আছে, পাতাগুলো একদম লুজ। এর মানে হলো এর মধ্যে কৃমি রয়েছে। আমি জানি না আমি আপনাদেরকে দেখাতে পারবো কি না কৃমি আছে যে, কারণ এগুলো খুব ছোট হয়, বাট কৃমির প্রবলেমের কারণে এই সমস্যাগুলো হয়। এই ধরনের সমস্যা হলে আপনারা এরকম আক্রান্ত পাতাগুলোকে ছিঁড়ে ফেলবেন, এটা হলো প্রথম কাজ। দ্বিতীয়ত, আমরা যেই কীটনাশকগুলো দেখালাম এই প্রবলেমের কারণে কিন্তু সাবান পানি বা হাইড্রোজেন পারঅক্সাইড কোনো কাজে দেবে না, আপনাকে কীটনাশকই স্প্রে করতে হবে। আপনারা টাফগর অথবা রিভা এই দুইটা যে কোনোটাই স্প্রে করুন না কেন, আস্তে আস্তে আপনার গাছে এই প্রবলেমটা আর থাকবে না। আর আক্রান্ত পাতাগুলোকে ছিঁড়ে ফেলার পরেই আপনারা এই কীটনাশকগুলো ব্যবহার করবেন, আদারওয়াইজ তেমন একটা খুব উপকার পাওয়া যায় না। মোটামুটি
ফুল ধরা বেগুন গাছ নিয়ে এগুলোই ছিল আমার পরামর্শ বা আপনারা কি করবেন তার সাজেশন। এবার চলুন প্রিভিয়াস বেগুন গাছ রিলেটেড ভিডিওতে আপনাদের যে বিভিন্ন কমেন্ট রয়েছে এবং কমেন্টের মাধ্যমে আপনারা বিভিন্ন কোশ্চেন করেছেন, এমন কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করা যাক। এখন আমি বিভিন্ন সময়ে আপনাদের কাছ থেকে পাওয়া বিভিন্ন কমেন্টের মাধ্যমে কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি। একজন কোশ্চেন করেছেন 10 ইঞ্চি গ্রো ব্যাগ ইউজ করা যাবে কি বেগুন গাছের ক্ষেত্রে? অবশ্যই 10 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগ ব্যবহার করা যাবে। নর্মালি 10 ইঞ্চি সাইজের গ্রো ব্যাগগুলো 5 গ্যালন সাইজের হয়, কিন্তু বেগুন গাছ কিছু কিছু জাতভেদে যেহেতু অনেক বড় হয়, তাদের খাবারের চাহিদা বেশি থাকে, পানির চাহিদা বেশি থাকে। যতটুকু বেশি বা যত বড় সাইজের পাত্র আপনি নিতে পারবেন ততই ভালো। অনেক বেশি বড় সাইজের পাত্রের দরকার নেই। আমি বলবো গ্রোয়িং ব্যাগের ক্ষেত্রে যদি আপনারা গ্রো ব্যাগ ইউজ করেন 14 থেকে 15 ইঞ্চি সাইজের বা 10 থেকে 12 গ্যালন সাইজের যে গ্রোয়িং ব্যাগগুলো রয়েছে সেগুলো ব্যবহার করুন। এতে করে আপনার বারবার পানি দেওয়ার ঝামেলাও হবে না। আপনি যখন গাছে একবার সার দেবেন সেটাও বেশ কয়েকদিন থাকবে, সারের ওয়েস্টেজ কম হবে। আদারওয়াইজ আপনাকে ফ্রিকোয়েন্টলি সার দিতে হবে। আপনার কমেন্টের জন্য ধন্যবাদ। এরপর একজন কোশ্চেন করেছেন বেগুন গাছে দিনে কত ঘন্টা সানলাইটের দরকার? যে কোনো ফল জাতীয় গাছ, যে গাছগুলো আপনাকে ফল দিবে, সেটা আম জাম কাঁঠালও হতে পারে, বেগুন টমেটো যাই হোক না কেন, বা সিম গাছ, ফল দেয় এই ধরনের গাছের ক্ষেত্রে সবচাইতে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য আপনাকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা সানলাইট পায় এরকম জায়গায় গাছটাকে রাখতে হবে। আদারওয়াইজ হয়তো আপনার সেই গাছে খুব গ্রোথটা ভালো হবে, দেখতে খুব গ্রিনিশ হবে, কিন্তু খুব বেশি ফলন আসবে না, এবং ফলন আসলেও সেগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হবে না। তাই 6 থেকে 8 ঘন্টা সানলাইট দিবেন। এরপর একজন কোশ্চেন করেছেন আমার বেগুন গাছের পাতা সব তো জঙ্গলের মতন হয়ে গেছে, কি করতে পারি? আচ্ছা, বেগুন গাছ নর্মালি ছাঁটাই করার প্রয়োজন পড়ে না, তবে যে কোনো গাছের ক্ষেত্রেই আমি সাজেস্ট করব নিচের দিকে মাটি থেকে শুরু করে উপরে 1 ফিট বা 10 ইঞ্চির মতন জায়গা, এই জায়গাগুলোর মধ্যে আপনারা কোনো ডালপালা বা পাতা রাখবেন না, জঙ্গলের মতন একটা সিচুয়েশন তৈরি করবেন না। এতে করে মাটিতে সানলাইট পড়ে না, বাতাসের চলাচল ব্যাহত হয়, সেখানে ফাঙ্গাস পোকামাকড়ের আক্রমণ বেশি হয়। কিন্তু নর্মালি ছাঁটাইয়ের কোনো প্রয়োজন পড়ে না যদি নিচের দিকে আপনার ক্লিন থাকে, একদম মাটি থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি পর্যন্ত, এর উপরের অংশে আপনার ছাঁটাই করার কোনো প্রয়োজন নেই। বেগুন গাছে পাতা যত বেশি হবে, ডালপালা যত বেশি হবে, আপনার ফলনও তত বেশি হবে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন ভাই আমার বেগুন গাছ লাগালে মরে যায় কেন? আচ্ছা, বেগুন গাছ লাগালে বেগুন গাছ মরে যায় বিভিন্ন কারণে হতে পারে। পানির ব্যবস্থাপনা ভুলের কারণে হতে পারে, আপনি যে পাত্রে লাগিয়েছেন হয়তোবা মাটিটা বেশি স্যাঁতসেঁতে বা ভেজা ভাব থাকে, অথবা মাটির মধ্যে অলরেডি ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, শিকড়ের রুটের মধ্যে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, রুট ড্যামেজ হয়েছে, অথবা আপনি খুব টাটকা মানে বেশি দিন পুরনো না এমন ধরনের জৈব সার ব্যবহার করেছেন, অথবা রাসায়নিক সার বেশি ব্যবহার করেছেন, অথবা খুব বেশি পরিমাণে কীটনাশক দিচ্ছেন, স্প্রে করছেন। এই ধরনের বিভিন্ন রিজনেই আসলে বেগুন গাছ মারা যেতে পারে। এই কাজগুলো যদি আপনি না করেন, পানির ব্যবস্থাপনা ঠিক রাখেন, জৈব সার একটু পুরনো জৈব সার দেবেন, খুব টাটকা, যেমন কিচেন কম্পোস্ট আমরা তৈরি করে 1 মাসের মধ্যেই দিয়ে দিই, এই কাজটা না করতে মিনিমাম 3-4 মাসের পুরনো কিচেন কম্পোস্ট দেওয়ার ট্রাই করবেন। এগুলো যদি আপনারা করেন তাহলে আশা করি আপনার বেগুন গাছ মরবে না, আপনি ট্রাই করে দেখতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন 2 কেজি ভার্মি কম্পোস্টও অনেক প্রাইস, সেই থেকে কি বেগুন কিনে খাওয়াটাই ভালো না? আচ্ছা, খুব ভালো কথা। দেখুন, আমরা আসলে ছাদ বাগান করি আমাদের ইন্টারেস্টের কারণে, শখের কারণে, এবং আমরা যাতে অর্গানিক খাবার খেতে পারি, এটা হলো আমাদের মূল রিজন। বেগুন তো আমরা চাইলে বাজার থেকে কিনেই খেতে পারি। আর আপনি বলেছেন যে 2 কেজি ভার্মি কম্পোস্ট, এখানে মূলত আমি মাটি প্রস্তুতের সময় 2 কেজি ভার্মি কম্পোস্ট দেওয়ার কথা বলেছিলাম, 1/2 ড্রাম সাইজের বা 10 থেকে 12 গ্যালন সাইজের একটা ফেব্রিক গ্রোয়িং ব্যাগের জন্য। 2 কেজি ভার্মি কম্পোস্ট কিন্তু প্রাইস খুব বেশি না, 60 থেকে 65 টাকার মধ্যেই 2 কেজি ভার্মি কম্পোস্ট পাওয়ার কথা। আমি জানি না আপনি কোন সোর্সে দেখেছিলেন, বাট এর বেশি হওয়ার কথা না। এবং এই 2 কেজি ভার্মি কম্পোস্ট যদি আপনি একবার দেন, তারপরে আমি আজকে যে ভিডিওতে যে সারগুলো দেখালাম এগুলো যদি কন্টিনিউ করতে থাকেন, আপনি কিন্তু একটা বেগুন গাছ থেকে 1 বছর পর্যন্ত বেগুন পেতে পারেন। এবং সেটা যদি ওজনের পরিমাপে হিসাব করেন, ভালোভাবে পরিচর্যা করেন, সানলাইট যদি ভালো মতো থাকে, আপনি একটা গাছ থেকে কিন্তু 10 থেকে 12 কেজি পর্যন্ত বেগুন পেতে পারেন ভ্যারাইটি অনুযায়ী। কোনো কোনো ভ্যারাইটিতে 5-6 কেজিও হতে পারে, সেটিও কিন্তু কম না। এবং অর্গানিকভাবে পাচ্ছেন, কোনো প্রবলেম ছাড়াই পাচ্ছেন, কোনো কীটনাশক ব্যবহার না করে পাচ্ছেন। বাজার থেকে আমরা মূলত যেগুলো কিনে নিয়ে আসি সেখানে প্রচুর কীটনাশক ইউজ হয়, হরমোন ইউজ হয়, প্রচুর পরিমাণে রাসায়নিক সার ইউজ হয়। সো ওগুলোর চাইতে ছাদ বাগানে এই 2 কেজি ভার্মি কম্পোস্ট আসলে কিছুই না। তারপরেও যার যার পার্সোনাল চয়েস, সো আপনি চাইলে অবশ্যই বাজার থেকে বেগুন কিনে নিয়ে আসতে পারেন, কোনো প্রবলেম নেই তাতে। এতে করে আমি যদি কিনে না নিয়ে আসতে বলি, যারা
কমার্শিয়ালি বেগুন চাষ করে তারা আবার আমার উপরে খেপে যাবে। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন হাইড্রোজেন পারঅক্সাইড কোথায় পাবো জানাবেন ভাই। হ্যাঁ, অবশ্যই হাইড্রোজেন পারঅক্সাইড আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো ফার্মাসিতে পেয়ে যাবেন, ওষুধ বিক্রি করে এমন কোনো দোকানে। কিছু কিছু ক্ষেত্রে গাছপালা বিক্রি করে, সার বিক্রি করে, তারাও হাইড্রোজেন পারঅক্সাইড সেল করে। কিন্তু অবশ্যই গাছের জন্য আপনি যখন হাইড্রোজেন পারঅক্সাইড কিনবেন অবশ্যই 3% অথবা 6% হাইড্রোজেন পারঅক্সাইড কিনবেন, এর বেশিটা কিন্তু কিনবেন না। হাইড্রোজেন পারঅক্সাইড কিছু কিছু ক্ষেত্রে 30-40%ও হয়। সো 3 এবং 6 এই দুইটাই আপনার গাছের জন্য হলো সবচাইতে উপযোগী। এবং আমি একটু আগে ভিডিওতে যেটা বললাম যে কতটুকু হাইড্রোজেন পারঅক্সাইড দিবেন, 1 চা চামচ পরিমাণে বা 2 চা চামচ পরিমাণে বা 20 ml এর মতন 1 লিটার পানিতে মিক্স করে, সেটা কিন্তু এই 3% বা 6%-এর ক্ষেত্রেই আমি বলেছি। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন আমার গাছে একটা ফুল ধরেছে, এখন কি করা যায়? ওকে, তার মানে আপনার গাছে ফ্রুটিং টাইম চলে এসেছে, আপনার গাছে আস্তে আস্তে এখন ফুল আসবে, ফল আসবে। তার মানে আপনার জন্য স্পেসিফিকলি আজকের এই ভিডিওর প্রথমের যে অংশটা সেটা খুবই হেল্পফুল হবে। আপনি এই অনুযায়ী গাছকে পরিচর্যা করতে থাকুন। একটি দিয়ে তো শুরু হয়েছে, বাট ইনশাআল্লাহ অনেক বেশি ফুল এবং ফল আপনি আপনার গাছে দেখতে পাবেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। একজন কমেন্ট করেছেন আমার গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে, কি করব? আচ্ছা, গাছের পাতা বিভিন্ন কারণে হলুদ হয়ে পড়ে যেতে পারে। নাইট্রোজেনের অভাব হলে হলুদ হয়ে পড়ে যেতে পারে, ম্যাগনেসিয়াম সালফারের অভাব হলেও একই ঘটনা ঘটতে পারে, বা মাটিতে যদি জলাবদ্ধতা থাকে, মাটি যদি ভেজা স্যাঁতসেঁতে থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে। সো আপনার গাছে যথেষ্ট পরিমাণে সুষম খাদ্য, জৈব সার এবং রাসায়নিক সারের মিশ্রণ দিন, এবং মাটি যাতে অলওয়েজ সবসময় ভেজা না থাকে এই বিষয়টাও লক্ষ্য রাখুন। মাটি যখন একটু ড্রাই হবে তখনই গাছে পানি দিবেন, আদারওয়াইজ পানি দিবেন না। আশা করি আপনার এই প্রবলেম থেকে আপনি নিস্তার পাবেন। এরপর একজন বলেছেন যে হাইড্রোজেন পারঅক্সাইড কি কেমিক্যাল সার নয়? না ভাই, হাইড্রোজেন পারঅক্সাইড কোনো কেমিক্যাল বা রাসায়নিক কোনো সারই নয়। এটি একটি ছত্রাকনাশক, অথবা আপনি বলতে পারেন যে এটি একটি অ্যান্টিসেপটিক টাইপের জিনিস। কাটাছাড়া হলেও কিন্তু আমরা হাইড্রোজেন পারঅক্সাইড দেই রক্ত বন্ধ করার জন্য, ডিসইনফেকশন করার জন্য। মূলত হাইড্রোজেন পারঅক্সাইড ফাঙ্গাস এই ধরনের কাজের জন্যই ইউজ হয়, বাট কিছু কিছু অল্প মাত্রার পোকার আক্রমণের ক্ষেত্রেও কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডটা কাজে দেয়। এটি একটি রাসায়নিক এবং কেমিক্যালাইজড আইটেম, বাট এটি কোনো সার বা কীটনাশক কিছুই কিন্তু না। ইভেন মানুষের কাটাছেঁড়াতেও কিন্তু এটি ইউজ করা যায়। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য, কারণ এই কমেন্টের মাধ্যমে অনেকে হাইড্রোজেন পারঅক্সাইড সম্পর্কে ক্লিয়ার হয়ে গেলেন। এরপর একজন কমেন্ট করেছেন 5 লিটার পানির বালতিতে কি বেগুন গাছ লাগানো যাবে? অবশ্যই যাবে, বাট শুরুর দিকে আপনারা 5 লিটারে রাখতে পারেন। 5 লিটার বালতিতে আসলে খুব ছোট হয়, এইখানে বেগুন গাছ খুব বেশি বড়ও হবে না বা খুব বেশি ফুল ফলও দেবে না। চেষ্টা করবেন মিনিমাম 10 থেকে 12 লিটার সাইজের একটি বালতি নেওয়ার জন্য, যদি বালতিতেই আপনাদের করতে হয়। আদারওয়াইজ একটু বড় সাইজের পাত্র নেবেন, 12 ইঞ্চি সাইজের প্লাস্টিকের টব বা মাটির টব বা 10 গ্যালন সাইজের ফেব্রিক গ্রোয়িং ব্যাগ, এগুলো আপনারা ইউজ করতে পারেন। অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। সাবান পানি মানে কি যে সাবান দিয়ে কাপড় ধুই ওই সাবান? আচ্ছা হ্যাঁ, যে সাবান পানি মানে হলো যেই সাবান পানি দিয়ে আমরা কাপড় ধুই, হাত ধুই, হ্যান্ড ওয়াশ করি, সেগুলো। ডিটারজেন্ট কিন্তু না, যেমন জেট, সার্ফ এক্সেল, এগুলো কিন্তু না। প্লাস আমি আজকে ভিডিওতেও মেনশন করেছি শুরুর দিকে যে ভিম লিকুইডও আপনারা চাইলে ইউজ করতে পারেন। 1 চা চামচ পরিমাণে বা 2 চাপের মতন 1 লিটার পানিতে মিশিয়ে আপনারা সেটা গাছে ইউজ করতে পারেন। অনেক ধন্যবাদ কমেন্টের জন্য। ফুল আসার পর কি ওষুধ দেব? আচ্ছা, ফুল আসার পরে সাধারণত কোনো প্রকার প্রয়োজন যদি না পড়ে, কোনো প্রকার কীটনাশক আপনারা বা ফাঙ্গাসনাশক গাছে স্প্রে করবেন। এতে করে গাছের পরাগ রেণুগুলো ধুয়ে যায় এবং গাছে আসলে ফুল এবং ফল কম হয়, ফুলগুলো ঝরে যায়, নষ্ট হয়ে যায়। যদি প্রয়োজন পড়ে তাহলেই দিবেন। আর যেটা বললাম যে পিজিআর হরমোন চাইলে আপনারা দিতে পারেন গাছের গ্রোথ ভালো করার জন্য, বাট গাছের গ্রোথ যদি অলরেডি ভালো থাকে তাহলে নতুন করে কোনো হরমোন স্প্রে করার প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন আমার বেগুন গাছগুলো বেশি বাড়ছে না, এর সমাধান কি? পর্যাপ্ত রোদ না পেলে বেগুন গাছ না বাড়তে পারে, পর্যাপ্ত খাবার না পেলেও বেগুন গাছ না বাড়তে পারে, এমনকি পানির জলাবদ্ধতা বা স্যাঁতসেঁতে মাটি হলেও বেগুন গাছ না বাড়তে পারে। এমন হতে পারে যে আপনার গাছের রুট রট হয়েছে, মানে শেকড়ে পচন ধরেছে, ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, বা গাছে পোকামাকড়ের আক্রমণ হয়েছে। গাছ যে খাবারগুলো তৈরি করছে, যে এনার্জিগুলো তৈরি করছে, পোকামাকড়গুলো সেই রসগুলো খেয়ে ফেলছে। বিভিন্ন কারণে আপনার গাছের গ্রোথ খুব একটা ভালো না হতে পারে। আবার নাইট্রোজেনের অভাব হলেও কিন্তু গাছের গ্রোথ না হতে পারে, পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। সো সুষম খাবার দিন গাছকে, যথেষ্ট পরিমাণ সানলাইট দিন, পানি পরিমিত দিন। আশা করি আপনার গাছের ভালো গ্রোথ হবে। আর খুব বেশি ছোট পাত্র যদি হয়, একটু পাত্র সম্ভব হলে চেঞ্জ করার ট্রাই করুন, বা নেক্সট টাইম থেকে একটু বড় পাত্রে গাছ লাগানোর ট্রাই করুন। মিনিমাম 12 ইঞ্চি সাইজের টব, যেমন প্লাস্টিকের বা মাটির টব, অথবা 10 গ্যালন সাইজের ফেব্রিক গ্রোয়িং ব্যাগে আপনারা গাছ লাগান। এরপর একজন কমেন্ট করেছেন মাটিতে কি কি দিতে হবে চারা লাগানোর আগে, নাম বললে ভালো হতো। আমি আসলে আমার প্রিভিয়াস অনেক ভিডিওতেই এগুলো বলেছি।
মাটিতে যখন আপনারা গাছ লাগাবেন, নতুন মাটি প্রস্তুত করবেন, কি কি জিনিস দেবেন আজকে শর্ট করে আবার একটু বলে দিচ্ছি, ওই ভিডিওগুলো ডিটেলসে দেখে আসতে পারেন। অবশ্যই আপনারা 30 থেকে 40% জৈব সার ব্যবহার করবেন। গোবর সার হতে পারে, কিচেন কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, যাই হোক। 50% মাটি ব্যবহার করবেন। কিছু অংশ পারলে কোকোপিট ব্যবহার করবেন, এতে মাটির পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, মাটিটা লুজ থাকবে, মাটিতে এয়ার সার্কুলেশন ভালো হবে, রুটের গ্রোথটা ভালো হবে, রুটগুলো ক্লাটার্ড বা একদম জটালো হয়ে যাবে না। এগুলো দিয়েই মূলত মাটিটা ইনিশিয়ালি প্রস্তুত করে সেখানে গাছ লাগাবেন। চাইলে আপনারা কিছু পরিমাণের 50 গ্রাম হাড়ের গুঁড়া, 50 গ্রাম শিংকুচি, 50 গ্রাম শঙ্খকুচি বা ঝিনুকের গুঁড়া, 50 গ্রাম ডিমের খোসার গুঁড়া, এগুলো চাইলে ইউজ করতে পারেন। ইনিশিয়ালি করতে পারলে ভালো, বাট স্টেপ বাই স্টেপ আপনারা পরবর্তীতেও এগুলো অ্যাড আপ করে দিতে পারেন। অনেক ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপর একজন কমেন্ট করেছেন, গাছ যথেষ্ট তেজালো, তবে গাছ কিন্তু ফুল ধরে না, ফলও হয় না, কি করব? আচ্ছা, গাছ অনেক তেজালো মানে হলো আপনার গাছের গ্রোথ কিন্তু খুব ভালো, তার মানে নাইট্রোজেনের কোনো অভাব নেই। আবার নাইট্রোজেন যেমন গাছের জন্য উপকারী, প্রয়োজনীয়, তেমন আবার অপকারীও। যেই গাছে বা মাটিতে নাইট্রোজেনের পরিমাণ অনেক বেশি থাকে, ওইখানে কিন্তু সহজে ফুল এবং ফল আসতে চায় না। নাইট্রোজেন বেশি আছে এমন সার যদি আপনি কারেন্টলি দিতে থাকেন, যেমন ইউরিয়া, অনেকে ইউরিয়া ডিরেক্টলি ইউজ করে, বা ডিএপি ফার্টিলাইজারটা বেশি পরিমাণে ইউজ করে, বা গোবর সার বেশি পরিমাণে ইউজ করে, এগুলোতে কিন্তু অনেক বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে। এগুলো একটু কম পরিমাণে দিন। ফসফরাস বেশি আছে, যেমন শিংকুচি, হাড়ের গুঁড়া, ছাই, যে কাঠকয়লার ছাই, এগুলো ইউজ করতে পারেন। পটাশিয়ামের অর্গানিক সোর্স হিসেবে কলার খোসা ভেজানো পানি ইউজ করতে পারেন, অথবা এসওপি ফার্টিলাইজার রাসায়নিক সোর্স হিসেবে ইউজ করতে পারেন। ম্যাগনেসিয়াম সালফেট বা ইপসাম সল্ট ব্যবহার করুন। এগুলো করলে দেখবেন আস্তে আস্তে গাছে ফুল এবং ফল আসছে। প্লাস যখন ফুল আসা শুরু হয়ে যাবে, কিছু পরিমাণে বোরন সারও কিন্তু আপনারা আপনাদের মাটিতে দিয়ে দিবেন। এতে করে যে ফুলগুলো আসবে সেগুলো বেশি টিকে যাবে, সেগুলো থেকে বেশি পরিমাণে ফলন হবে। এরপর একজন কমেন্ট করেছেন, মাটিতে কেঁচো থাকলে কি কোনো ক্ষতি? না, কেঁচো মাটির জন্য একদমই ক্ষতি না, বরঞ্চ কেঁচো মাটির বন্ধু, গাছের বন্ধু। মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, গাছের মধ্যে যে মাটিগুলো রয়েছে মাটিগুলোকে লুজ রাখতে হেল্প করে, এবং কেঁচো সরাসরি যেটা করে মাটি এবং জৈব পদার্থগুলো খায় এবং সেগুলো পেট থেকে বের করে দেয়, এবং ওর মধ্যে যদি ক্ষতিকারক কোনো কেমিক্যাল বা কোনো পদার্থ থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায় যখন মাটিগুলো কেঁচোর পেট থেকে বের হয়। সো কেঁচো অবশ্যই আপনারা মারবেন না। এই কারণে আমি অলওয়েজ বলি রাসায়নিক সার ব্যবহার না করলেই ভালো, করলেও খুব অল্প পরিমাণে করবেন, এতে কেঁচোর জন্য ক্ষতি হয়, কেঁচোগুলো নষ্ট হয়। আপনার গাছে যখন কেঁচো একদমই থাকবে না, আপনার গাছের মাটির উর্বরতার শক্তিও কিন্তু আস্তে আস্তে কমে যাবে এবং আপনার গাছও কিন্তু আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। সো কেঁচো একদমই মারবেন না, এবং কেঁচো মোটেও গাছের জন্য ক্ষতিকারক না, বরং খুবই উপকারী। এরপর ফাইনালি একজন কমেন্ট করেছেন, একটু ইংলিশে কমেন্ট করেছেন যে, ইউ নিড টু ওয়াটার ইমিডিয়েটলি আফটার প্ল্যান্টিং সিডলিংস টু সেটল দ্য সিডস অ্যান্ড টু অ্যাভয়েড এয়ার গ্যাপস। Your soil is very lumpy. Even you said you put plenty of compost. That was probably aphids, not mites, and also hydrogen peroxide is for fungal and bacterial disease, not particularly for mites. You're absolutely right. So thanks for your input and comment. So if the soil is already moist, we don't need to put the water right away. So we can skip at least 10 to 12 hours. After that we can water. But if the soil is dry, then we must have to put water immediately. The air gap you're talking about besides the soil, so it's not important you need to fill up that immediately, because if you plant the seedlings at the evening or afternoon, the next morning you will water it obviously, and the air gap will be removed, so that won't be a problem. And another things, you said that the pest shows were amids, not mites. Okay, amids are a little bit, as per my knowledge, amids are a little bit larger. It's yellowish in color, but mites are very small. They are normally red or greenish or yellowish, sometimes white. So the video I showed where you commented, actually they were mites according to my understanding, and I also give that answer based on different research and analysis. Though you said it can be amids, but not, they are actually mites. And another thing, hydrogen peroxide, you said, yeah, you're absolutely right. In this video I also said the hydrogen peroxide is for fungal infection, but for a little bit of insects attack like mites, amids, or flies, white flies, these are really helpful for little amount of attack, not large scale. So yeah, it also sometimes work. As it is in flowering stage, we don't want to disturb the flowering season, so that's why we wanted to spray the hydrogen peroxide instead of any chemical insect killing sprays.
থ্যাঙ্কস ফর ইউর কমেন্ট। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও বেশ বড় হয়েছে, অনেক কোশ্চেনের এবং কমেন্টের অ্যান্সার দিয়েছি। আশা করি বেগুন গাছ রিলেটেড সব ধরনের অ্যান্সার আপনারা পেয়ে গেছেন। তারপর স্টিল যদি আপনাদের মনে কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনি নতুন দেখে থাকেন, ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলে 200-এর মতন ভিডিও রয়েছে গার্ডেনিং রিলেটেড। অলমোস্ট 5 ইয়ার্স ধরে আমার চ্যানেলটি আমি রান করছি। অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি কথা বলেছি, ট্রাই করি রিপিটেড আইটেম নিয়ে কথা না বলতে। সো 200টা ভিডিওই মোটামুটি আলাদা আলাদা টপিকের উপরে তৈরি করা। চ্যানেলটি যদি ভালো লাগে চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনে প্রেস করবেন, আর আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ এবং আসসালামু আলাইকুম।